খুব সূক্ষ্ম একটা সরু সুতোর উপর দিয়ে একটা হাঁটাহাঁটি আছে, যেটা খুব আকর্ষণীয়। বেশ কিছু জাপানি কথা ব্যবহার করা হয়েছে। সেই কথাগুলো আমি জাপানি থেকে ইংরেজিতে এবং বাংলায় অনুবাদ করেছিলাম। এই নাটকটার চলনে কিন্তু একটা থ্রিলার ধর্মিত আছে। বিভিন্ন সময় নেতাজির বিভিন্ন রিপ্রেজেন্টেশন আমরা পেয়েছি। আইএনএ বিষয়টা আমরা ইতিহাস বইতেই এক লাইনের বেশি পড়িনি। এই বোধটা আমি আমার মধ্যে কেন জাগাচ্ছি যে আমি আর 5 জনের জন্য মরে যেতে পারবো। উৎপল দত্ত ইউজুয়ালি উনি খুব পক্ষভুক্ততা নিয়ে চলেন। কয়েদিদের উপর ব্রিটিশার্সরা প্রচণ্ডই অত্যাচার করেছিলেন, তো এই প্রদ্যোৎ মজুমদারও তার একটা শিকার। আমরা বারবার হয়তো মরবো, আবার বারবার সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে নতুন ভারতের গণফৌজ, যার রাইফেলের গর্জনে সূচিত হবে মুক্ত শোষণহীন শ্রমিক কৃষকের ভারতবর্ষ। ইনকাম জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। নমস্কার, অশোকনগর নাট্যায়নের আজকে আমাদের সাথে আছেন এবং আমাদের আজকের নাটকের বিষয় মানে নাটকটি দিল্লি চলো স্ট্রিমিং হচ্ছে ওয়ান থিয়েটারে। চন্দনদা আছে, ঋতু আছে এবং শান্তিদা আছে। ঋতু, আমি বলবো যে সবাইকে পরিচয় করে দে, আরো যারা নাট্যায়নের সাথে যুক্ত এবং আমাদের এই নাটকটা করেছেন আর কি। হ্যাঁ, তো নাট্যরণের নাটক দিল্লি চলো উৎপল দত্তের রচনায়, এবং সেখানে আমরা আজকে যারা আছি, যে চরিত্রে যিনি অভিনয় করেছেন সেইভাবে পরিচয় করিয়ে দিই। দীপাঞ্জনা দাস, উনি অভিনয় করেছেন সেকেন্ড অফিসার শকুন্তলা চৌধুরীর চরিত্রে। তানিয়া মাইতি, উনি অভিনয় করেছেন জ্যোতি মজুমদার বলে একটি চরিত্র সেখানে। শান্তিলাল মুখার্জি রয়েছেন জেনারেল ইয়ামামোতো বলে একটি চরিত্রে। চন্দন সেন অভিনয় করেছেন এবং নির্দেশনা দিয়েছেন এই নাটকটির, উনি অভিনয় করেছেন কর্নেল ব্রেনান চরিত্রে। রীতা ঘোষাল, উনি অভিনয় করেছেন নাগা গেরিলা, একজন নাগা যোদ্ধা নেইচুনো চরিত্রে। আর সাক্ষ্য রায় রয়েছেন, উনি অভিনয় করেছেন গেরিলা প্রদ্যোৎ মজুমদারের চরিত্রে। আমি অভিনয় করেছি একজন গেরিলা আজিজুল হক সেই চরিত্রে। চন্দনদা, ঠিক এই মুহূর্তে দিল্লি চলো কেন? আমরা তো এটা করেছিলাম হচ্ছে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে। অন্য নাটক মাথায় এসেছিল, কিন্তু যা চারপাশের অবস্থা সেটা দেখে আমার মনে হয়েছিল যে নেতাজির যে সুভাষচন্দ্র বোসের পার্সপেক্টিভে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে দেশে, তার বাইরেও তো একটা বড় ইতিহাস আছে, যেটা বাংলার একটা নিজস্ব ইতিহাস আছে, সেইটা সেভাবে প্রেজেন্টেড হচ্ছে না। এবং সেটা প্রেজেন্টেড হচ্ছে এই নাটকটার মধ্যে দিয়ে। এটা অ্যাকচুয়ালি আজাদ হিন্দ ফৌজের, হ্যাঁ, কারণ আজাদ হিন্দ ফৌজ শব্দটা খুব একটা কিন্তু এই বর্ষপূর্তিতে খুব একটা উচ্চারিত নাম নয়। অথচ বিখ্যাত ট্রায়াল হয়েছে এর, এবং সেই নিয়ে প্রচন্ড বড় গন্ডগোল হয়েছে। সেটাকে নিয়ে করব না এটা করব, কারণ এটা যাত্রাপালা। ফলত এটা কে থিয়েটারে নিয়ে এসে করাটার একটা বিষয় ছিল। তো সেই কারণের জন্যই করেছি, যাতে আইনে তার ভূমিকা পার্সপেক্টিভে বাংলা এবং সুভাষচন্দ্র বোসের অবদান এবং উৎপল দত্তের যে মূল টেক্সটটা সেটাকে পুরো অবিকৃত না, সেটা থেকে এডিটেড ভার্সন কিছু করেছিলেন। কারণ বলছিলেন যে এটা যাত্রা, এবং সেখান থেকে স্টেজে এটাকে মঞ্চায়ন করার, সেখানে কি খুব রদল বদল করতে হয়েছে? আমরা এডিট করেছি আচ্ছা, পুরোটাই। কারণ যাত্রা তোমার 3.5 ঘন্টার জন্য লেখা, আমরা সেটা 2 ঘন্টা 10 মিনিটে অভিনয় করেছি। আর দ্বিতীয়ত, এটা উৎপল দত্ত বারবার বহু জায়গায় লিখে গেছেন বা বলেছেন যে সময় অনুযায়ী কিছু কিছু সংলাপ পাল্টে ফেলা খুবই ছোটোখাটো, যা সময়কে রিপ্রেজেন্ট করতে পারে। সেরকমই ধরনের খুব ছোটোখাটো কিছু সংলাপ বা সংলাপের এমন এমন মুহূর্তগুলোকে জোর দেওয়া যাতে বর্তমান সময়টাকে চেনা যায়, সেইটুকুই করেছি। নাটকটা দেখলে মনে হয় যে প্রচন্ড কষ্ট দিচ্ছে এবং খুব ক্রুশিয়াল, বিশেষ করে তুমি যে চরিত্রে অভিনয় করেছো এবং ও অভিনয় করেছে। এবং সেক্ষেত্রে আর একটা খুব এই নাটকটার চলনে কিন্তু একটা থ্রিলার ধর্মিত আছে।
মানে যে পরতে পরতে কখন কি ঘটছে, তারপরে কি ঘটবে, এবং সেটার জন্যে একটা অপেক্ষা করে থাকা। আমি বলবো যে চরিত্র হিসেবে কিভাবে আমরা নিজেদের তৈরি করেছিলাম। বলো, এই সবচেয়ে ভালো বলতে পারবে ও, কারণ ওর ওপর সবচেয়ে বেশি পরিশ্রমটা যায় গুরু দায়িত্ব ছিল এবং হ্যাঁ, টর্চারও বেশি ছিল। এবং টর্চারও বেশি। ওরও হ্যাঁ, ওরও। এবং কিন্তু একটা যেটা মজার, আমি যেটা একটু বলছি সেটা হলো এই থ্রিলার ধর্মীটা নিয়ে। সত্যি আমরা যখন দলে অন্তত নাটকটা পড়া হচ্ছিল বা আমাদেরকে পড়তে বলা হয়েছে বা দলে যখন রিডিং হয়েছে, আমরা এখন এই বিঞ্জ ওয়াচিং, তারপরে বলে না এপিসোডিক হুক, যে প্রতি এপিসোডের শেষে এমন একটা কিছু ঘটবে পরেরটা দেখতে বাধ্য হবে, ঠিক। সেই সময় দাঁড়িয়ে উৎপল দত্ত এমন একটা নাটক লিখেছেন যেখানে এই মানে তখন এই থ্রিলারের এই ধারণাটা একটা মঞ্চের মধ্যে ঘটছে, টান টান উত্তেজনায় সারাক্ষণ দর্শকরা বসে আছেন। আমরা এই নাটকটির যত কটা অভিনয় করেছি, প্রায় বোধহয় 34-35টি অভিনয় করেছি 3-3.5 বছর ধরে, সবসময় দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষরা যারা নাটকটা পড়েওছেন হয়তো আগে, তারাও এইটা বলছেন যে আমরাও ভাবছি যে কি হবে এইরকম মানে একটা একটা ব্যাপার। দৃশ্যের পর একটা দৃশ্য কি হবে আমরা ঠিক সেটা জানি না। হ্যাঁ বোঝা যাচ্ছে না। নেতাজি তোমায় কি কাজ দিয়েছেন? আরে বলছি তো আছে, দুটো কাজ আছে। তোমাকে তো নার্ভাস দেখাচ্ছে কেন? কই না তো, তাহলে বলছো না কেন? নেতাজি তোমায় কি কাজ দিয়েছেন? ওই তো বিমান ঘাঁটির নকশার জরুরি তথ্য সংগ্রহ। তো তুমি কি ভয় পাচ্ছ প্রদ্যোৎ? না, ভয় নয়। হ্যাঁ? তবে তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, এখন আমাকে যেমনটা দেখছো এটাই মনে রেখো, এই ছবিটাই এঁকে রেখো মনে, কারণ এর পরে যাকে মানে কি 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 বলতে চাইছো তুমি? কিছু না। এই নাটকটা যখন চন্দনদা প্রপোজ করেন এবং আমাদেরকে বলে দেওয়া হয় যেটা পড়ে আসবে, এবার যেহেতু এটা যাত্রার ফর্মে লেখা, আমার মনে আছে, মানে ওইটা দিয়ে শুরু করছে, আমার মনে আছে আমি আর আমার এক বন্ধু, আমাদের দলেরই সহকর্মী, তো আমরা 7টায় পড়তে বসেছিলাম এবং কোনো কিছু করতে উঠতে পারিনি, 10:30টাতেই আমরা নাটকটা পড়া শেষ হয়েছে এবং উঠতে পেরেছি, কারণ এতটাই থ্রিল এই নাটকটার মধ্যে, যেটা একটু আগে আলোচনা হচ্ছিল। আর দ্বিতীয়ত চরিত্র, এটা বহুবার আমাদের রিহার্সালেও আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে আমরা এখন যেভাবে বাঁচি আর কি, যেভাবে চলাফেরা করি, যেভাবে মিশি মানুষের সঙ্গে, একেবারেই তো তেমন চরিত্র নয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা চন্দনদা বারবার বলেন, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেটা একেবারেই বোঝা যায় না, সেটা হচ্ছে একটা মানুষ, সে কোনো একটা কজের জন্য, সেটা যে কোনো কজ হতে পারে, ইন দিস কেস স্বাধীনতা, তো স্বাধীনতার কজের জন্য নিজের প্রাণ বলিদান পর্যন্ত দিয়ে দিচ্ছে, সেটা তোয়াক্কা পর্যন্ত করছে না, বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। তো এটা তো আমরা সচরাচর আজকের সমাজে তো আশেপাশে পাই না, তো সেইটাকে রিচ করাটা তো মানে প্রচন্ড একটা কষ্টসাধ্য বিষয়। চন্দনদা প্রচুর সাধারণত হেল্প করেই থাকেন এবং প্রবল হেল্প করেছেন। আর দ্বিতীয়ত যেটা আমার মনে হয়, উৎপল দত্ত এমনভাবে লিখে গেছেন, উৎপল মহাশয়, নাটকটা, যে খুব যে ভীষণ খাটনি করতে হয়েছে চরিত্রটাকে বোঝবার জন্য, তা হয়তো হয়নি। মোটামুটি একটা খাঁচা তৈরি করে দেওয়া হয়েছিল। তারপর সংলাপ যেইগুলো রয়েছে, তার মনস্তত্ত্ব কি আছে, সে কি ভাবছে, সে যখন ঠিক করে ফেলছে যে সে প্রাণ দিয়ে দেবে দেশের জন্যে, বা আরেকজন কোনো কমরেড তার যখন ঠিক করে ফেলছে যে তারা প্রাণ দিয়ে দেবে, তাহলে কেন ঠিক করছে, এই যুক্তিগুলোকে এক জায়গায় এনে আর কি মানুষটাকে বোঝা। দ্বিতীয়ত ওই যে মানে এই ন্যাচারালি প্রত্যেক কয়েদিদের উপর ব্রিটিশার্সরা প্রচণ্ডই অত্যাচার করেছিলেন, তো এই প্রদ্যোৎ মজুমদারও তার একটা শিকার, ভীষণ অত্যাচার করা হয় তার উপর। যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছিল সেটা হচ্ছে এই যন্ত্রণাটা একটা মানুষ সহ্য করছেন কি করে, যেটার উত্তর আমি বহুদিন পাইনি। তারপর একদিন গিয়ে আমার মনে হয়েছে যে এটাও উনি সহ্য করছেন, তার কারণ ভবিষ্যৎটায় উনি কোনো শৃঙ্খল দেখতে চান না ওনার দেশবাসীর পায়, দেশবাসীর হাতে বা পায়। আর এইটা একটা বিরাট ব্যাপার, যেটা আমার মনে হয় চট করে অনুধাবন করা খুব মুশকিল। সেইটা একটার পেছনে আমাকে তো ভীষণ খাটতে হয়েছে। মানে আমাদের কাছে তো মানে আমরা যখন স্কুলে যাচ্ছি, আমরা যখন পড়ছি পাঠ্য বইতে, নেতাজি খুব ছোট চ্যাপ্টার, নেতাজির আজাদিন ফৌজ প্রায় নেই সেখানে। হ্যাঁ, আজাদিন ফৌজ যে এই যে একটা পুরো ইম্ফলের যে পুরো ঘটনার প্রেক্ষিতে দেখা 1944 সাল, আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাগে যে এই যে
আমি একজনকে দেখছি না, অথচ আমি তার চরিত্রে অভিনয় করছি, এবং তুই যে চরিত্রটা অভিনয় করেছিস একদম এমন একটা চরিত্র যে ভয় পায়। হ্যাঁ, ভয়টা তাকে সর্বগ্রাসী করে নিচ্ছে, এবং কিন্তু সে আবার মানে লোকদের যতটা না চাপে- ভয় পায় তার তুলনায় বেশি অন্তর্দ্বন্দ্বে ভোগে। দোলাচলতায় ভুগছে আর কি, যে আমি এটা করছি না এটা করছি। মানে এই নাটকটায় উৎপল দত্ত মানে ইউজুয়ালি উনি খুব পক্ষভুক্ততা নিয়ে চলেন। এই নাটকটায় একটি চরিত্র আছে, যে চরিত্রটি যার যার জন্য এই এই আজিজুল চরিত্রটি এত দোলাচলে ভুগতে থাকে, কারণ কি অসম্ভবভাবে একটা বিশ্লেষণ আছে, মানে উল্টো দিকের বিশ্লেষণ, যেটা ভাবাবে, মানে ওটা আবার ঠিক গান্ধীবাদী দর্শনও নয়, কিন্তু আবার তথাকথিতভাবে সশস্ত্র বিপ্লবের প্রতি তার সম্মান আছে। অথচ যে প্রশ্নটা তোলা হয় অহিংস আন্দোলনের ইয়েতে আর কি, প্রেক্ষিতে আর কি, প্রেক্ষিত থেকে না, তার থেকেও বড় কথা হচ্ছে মানবতার প্রেক্ষিত থেকে, যেখান থেকে তোলা হয়, তোমরা তো এখান থেকে ধরো বিজয়ী হলে বেরিয়ে চলে গেলে, কিন্তু তারপর এখানে যে সাধারণ মানুষ আছে তাদের ওপর যে অত্যাচারটা নেমে আসবে সেটা নিয়ে কখনো তুমি তোমরা ভাবছো না কেন? তোমরা কেবলই বলছো আত্মবলিদান আত্মবলিদান, এরা তো বলিদানের জন্য তৈরি কিনা সে প্রশ্নটা কি তোমরা ভেবেছো কখনো? মানে আর এর আফটার এফেক্টটা কি হবে আর কি? না, এই যে মানুষগুলো এরাও আত্মবলিদান করবেন, এটা কি কখনো ভেবে দেখেছো যে এরা রাজি কিনা ব্যক্তিগতভাবে? খুব সূক্ষ্ম একটা সরু সুতোর ওপর দিয়ে একটা হাঁটাহাঁটি আছে, যেটা খুব আকর্ষণীয়, এবং যাকে বলা হচ্ছে ফিলোলজির ক্ষেত্রে ভীষণ রকমভাবে কার্যকরী একটা জায়গা। এই এত অশ্রু, এত রক্তের ভার ওই বুকে নিতে পারবে তো? আমার হাসপাতালের ওই দরিদ্র, অসহায়, পঙ্গু, অন্ধ, তাদের চোখের জল মুছিয়ে দিতে পারবে তো বাবা? তোমার হাতে তো মারণাস্ত্র, তুমি চোখের জল মোছাবে কি করে? সারা ভারতের কোটি কোটি হিন্দু মুসলমান কাঁদছে, তাদের কান্না ঘোচাতেই আমাদের এই অভিযান। এই নাটকটা অনেকগুলো প্রশ্নকে তুলে ধরে আর কি। হ্যাঁ, যেমন আমরা একদিকে দেখছি জাপানি সৈন্যবাহিনী তারা সাহায্য করছে না, আর একদিকে একদল এসছে তারা একটা মিশন সাকসেসফুল করতে, তার মধ্যেও নিজেরা নিজেদেরকে বিশ্বাস করতে পারছে না। আর এক দল আছে যাদের কাছে সেখানে গেছে, তাদের কাছে এই যুদ্ধটা আদৌ তাদের পক্ষে না তাদের বিপক্ষে সেটা বোঝা যাচ্ছে না। ফলে অনেকগুলো প্রশ্ন এক জায়গায় আসছে, এবং সেটার মধ্যে নানা রকম স্তরের অভিনয় আছে। এবং আমার মনে হয় যে ওনারা বলুক, মানে হ্যাঁ, বিভিন্ন রকম, হ্যাঁ, এটার ব্যাপারে আমি একটু খুব ভালো জায়গায় কলমদা আপনি প্রশ্নটা রাখলেন, যে যখন 1944 সাল, এটা হচ্ছে মণিপুর এবং ইম্ফলের একটি সামরিক বিমান ঘাঁটি ব্রিটিশদের পালেল বিমানবন্দর, সেটাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা পুরোপুরিভাবে করা হয়েছিল। আজাদিন ফৌজ যখন পৌঁছে গেল, তখন জাপানি যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে পুরোপুরি মানে গল্পটা বলতে হবে, হ্যাঁ, পুরোটাই তাদের সঙ্গে কোনো কোঅপারেশন করে। তো সেই জায়গায় আমি এই নাটকে, দিল্লি চলো নাটকে আমি একটি চরিত্র করেছি, সেটা হচ্ছে মণিপুরি কৃষক নেইছিল। তো তারা যার বাড়িতে গিয়ে নেতাজি ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এবং এরা নিজেরাও যোদ্ধা, মানে এরা এবং ব্রিটিশদের বিরুদ্ধে অত্যাচারিত একজন মহিলা, মানে বারবার করে ওনারা দেখেছেন যে কিভাবে জাপানিরা তাদেরকে শোষণ করেছেন, এবং ভারতীয় সৈন্যরা তো যখন ওরা মানে গেরিলা কমান্ডার থেকে যখন 6 জনকে বাছা হয়েছিল আইন থেকে, তখন তারা যখন 2 জন উপস্থিত হলো নিজেদের পরিচয় লুকিয়ে, তখন কিন্তু ওনারা তাদেরকে বিশ্বাস করেন এবং বারবার বলছিল যে তোমাদের দেখে তো এটা মনে হচ্ছে না, তোমরা কৃষক বলছো, কিন্তু তোমাদের আমাকে দেখো, আমি একজন মণিপুরি কৃষক, আমাদের এরকম জীবনযাত্রা এরকম হয়। তো সেখান থেকে শুরু।
তো নেতাজিকে ওরা যখন বললো যে এখানে আসবেন, সেই সময় থেকে তারা তাদের মধ্যে যেটা তারা কি খাওয়াবে, কিভাবে রাখবেন তাকে, সেই লড়াইটা, কেননা তাদের বাড়িতে নুনটুকুও নেই, এতটাই গরিব তারা, সেটা তুলে ধরা হয়েছে ওই জায়গায়। এবং যে যে চরিত্রটা আমি করেছি তিনি কিন্তু প্রচন্ড অত্যাচারিত একজন মণিপুরী কৃষক, সেই ভূমিকাটাকে আমাকে ফোটাতে হয়েছে। যেমন আমাদের নির্দেশক চন্দন সেন আমার পাশেই বসে রয়েছেন, উনি কখনো আমাদের অভিনয়টা শেখান না। উনি যখন আমাদেরকে নাটকের স্ক্রিপ্টটা দেন তখন উনি বলেন এই চরিত্রটাকে তোমরা বারবার দেখো এবং খুঁজে বার করো, একটা কথা আর কি, খুঁজে বার করো কত দূর তোমরা যেতে পারো। মানে ও সম্ভবত তুমি বলার চেষ্টা করছো হচ্ছে অভিনয় করে দেখান না। না, অভিনয় করে দেখান না, তো সেটাই আমাদের একমাত্র তখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন আমরা স্ক্রিপ্টটা পাই, যেটা সাক্ষ্য বললো বারবার করে পড়া। এবং আপনারা জানেন নাটক মানেই হচ্ছে প্রতিনিয়ত একটা রিহার্সাল, একটা অনুশীলন এবং অনুশাসন, এই দুটোই হচ্ছে আমাদের নাট্য জীবনে, আমরা যারা নাট্যকর্মী রয়েছে তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে যে আমাদের অনুশীলনও করতে হয় উইথ অনুশাসন, যে একটা সময়ের মধ্যে উপস্থিত থাকা এবং বাড়িতে ভালো করে হোমওয়ার্ক করা, স্ক্রিপ্টটা পড়া আর ওখানে গিয়ে করা। এবং স্টেজ, আপনারা জানেন যে নাটক মানে হচ্ছে লাইভ অডিয়েন্স, তো সেটা খুব চ্যালেঞ্জ থাকে এবং সেটাকে ভালো করে উপস্থাপনা করাটাই আমাদের নাট্যকর্মীদের কাজ। আমরা একটা বটবৃক্ষের তলায় রয়েছে, তিনি প্রতিনিয়ত আমাদের শেখান যে কিভাবে ওই জিনিসটাকে তোমরা। শামসুল, আমার যেটা মনে হচ্ছে যে এই একটা নাটক করতে গিয়ে তাহলে তো আরো অনেক টেক্সট পড়তে হয়। হ্যাঁ, মানে সেটা কি বাংলা থিয়েটারে ডিরেক্টরদের অটোক্র্যাটিক করে তোলে, প্রায় স্বৈরাচারী করে তোলে তাদের দলের সদস্যরা। হ্যাঁ, যদি না তিনি বাধ্য করেন যে কালকে আমাকে এই বিষয়ে জানাতে হবে, আপনি আমাকে এই বিষয়ে জানাবেন, তখন তারা বাধ্য হয় আচ্ছা আমিও একটু পড়ে দেখি। গোটা এটা বাংলা মানে যারা নাটক করেন, কিছু মানুষ আছেন যারা সত্যি স্বৈরাচারী, তারা পছন্দ করেন না যে আর কেউ ভাবুক, আমি যেমনটা ভাবাবো তেমনি ভাবে ভাববে। কিন্তু বহু ক্ষেত্রেই এই বাংলা থিয়েটারের নির্দেশকদের স্বৈরাচারী বানিয়েছেন কিন্তু তাদের দলের সদস্যরা, যারা তারা পড়বেন না, তারা শুধু এসে বলবেন আচ্ছা বলুন হ্যাঁ কি হয়েছে। না, আমাদের সেটা মানে একেবারেই অ্যালাউডই নয়। আরেকটা হচ্ছে, আমার এখনো মনে আছে দিল্লি চলো শুরু হওয়ার আগে যখন রিহার্সাল হচ্ছে তখন অজস্র ভিডিও এবং অজস্র বই, যার জবানবন্দিতে দিল্লি চলো নাটকটি শুরু হয়, জেনারেল কিয়ানি, ওনার একটি বই আছে এবং সেইখানে এই ঘটনাটার উল্লেখ রয়েছে পালেল বিমানবন্দর সংক্রান্ত। তো সেই বইগুলো, ভিডিওগুলো, যেখান থেকে যা পাওয়া গেছে সেগুলো সমস্তটাই পড়তে বলা হয়েছে এবং পড়তে হয়েছে। বিশেষ করে মিলিটারি স্টান্স, মিলিটারিরা কিভাবে দাঁড়ান, তাদের অ্যাটেনশন, অ্যাটিজ, স্যালিউটের কি কি ধরন হয়, কোথায় ব্যাজ থাকে, কোথায় এমব্লেম থাকে, যারা প্রপস বানিয়েছে, যারা কস্টিউম করেছে এই নাটকে, তাদেরকেও করতে হয়েছে। যে একটা সুরাপানের দৃশ্য ছিল, সেখানেও যে প্রপসটা রাখা হয়েছে সেটাও একদম পুরো জাপানিজ সাকি ওইটাও। এবং যারা প্রপস বানিয়েছিলেন এই নাটকটার, তোরসাদি এবং বাকি যারা শুরুতে বানিয়েছে, তারা প্রচন্ড পরিশ্রম করে, অনিমেষ দা বলে আমাদের একজন যে কস্টিউমের দিকটা দেখতো বৈদেহী, ওটা প্রত্যেকে কোন ব্যাজ কি মিন করে, কোন র্যাঙ্কের জেনারেল অফিসারের জন্য, সেইটা পর্যন্ত রিসার্চ। এখানে একটু যুগে দিই, আই হ্যাভ বিন লাকি, আমি সৌভাগ্যবশত ওদের সঙ্গে থাকতে পেরেছিলাম কিছু সময়। তো ওরা নেতাজির বাড়িতে গিয়েছিলেন এবং আমি সেখানে ছিলাম, এবং সেইখানে আইএনের যে পুরো ফ্রেমওয়ার্কটা ছিল, দে স্টাডিড, ওরা পুরোটা পড়াশোনা করে তারপর বানাতে বসে যে এটা কি 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 হবে। আমি তো শুনেছি এই সমস্ত অমানসিক রকমের কঠিন কাজ করার জন্যই নাকি আপনাদের গেরিলা বাহিনী তৈরি হয়েছে। অথচ গেরিলা ফেরিলা নিয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না। আমি প্রথম গেরিলা দেখি চীনে গিয়ে, মাও সেতুংয়ের গেরিলা। হ্যাঁ, খানিকটা লড়াই করেছিল আমাদের সঙ্গে। তারপর এসে শুনলাম এই বার্মায় সুভাষের কাছে, সুভাষের গেরিলা বাহিনী নাকি পেছন দিয়ে ঢুকে গিয়ে রেল লাইন ওড়ায়, ব্রিজ ওড়ায়, তারপর ছোট ছোট দলে ভাগ হয়ে শত্রুদের মেরে হাওয়ায় মিলিয়ে যায়। ওদের দুজনের মানে যে দুটো চরিত্র ওনারা করেছেন আর কি, সেইটার
একটা যেরকম অদ্ভুতভাবেই আচার্য শ্রী উৎপল দত্ত উনি রেখেছেন একটা সম্পর্কের একটা কোথাও দানা বাঁধছিল প্রদ্যোৎ শকুন্তলার মধ্যে, সেই ইঙ্গিতটাও রেখেছেন। এবং প্রদ্যোতের সাথে প্রদ্যোতের মায়ের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মনে হয় যে ওনারা দুজন খুবই ভালো করে বলতে পারবেন এই বিষয়টা নিয়ে আর কি। হ্যাঁ, এবং দেখুন যে একজন ছেলে, একজন মায়ের সামনে একজন ছেলেকে ওইভাবে টর্চার করা হয়েছে, সেটাও তো একটা খুব, এবং আমরা যারা জানি যে আমাদের তো এটা ধরুন যে আমরা তো সেই সময়টাকে দেখিনি, কিন্তু কোথাও আমাদের এই অগ্নিযুগের গল্প, স্বদেশীর সময়ের গল্প, তারপরের গল্প, এইগুলো যেটুকু এসছে আমাদের পাঠ্য বইতে খুব এসছে, খুবই অল্প এসছে। তারপর আমরা যেটুকু জেনেছি চন্দা, হয় নাটকে জেনেছি, নয় সিনেমায় জেনেছি, কিংবা কোনো স্কুলের স্যার তারা আর কি খুব আগ বাড়িয়ে বলেছেন। সমস্যা হচ্ছে যে যারা 70-এ জন্মেছে তাদের বোধোদয় মানে বোধ তৈরি হতে হতে পরিবেশটা শান্ত হয়ে গেছে। যারা 80-তে জন্মেছে তাদের বোধ তৈরি হতে হতে তারা যে বোধের সামনে গিয়ে দাঁড়িয়েছেন সেটা হচ্ছে যে ওই আমি সতেরো মা অসতেরো মা, চারপাশে এমন সমস্ত মানুষ যারা খালি আশপাশ থেকে বলে যাচ্ছে তোমাকে তোমার অত বুঝতে হবে না, তুমি তোমারটা বোঝো। ফলত তাদের কাছে এ ধরনের কোনো ধারণাই নেই যে একটা লম্বা সময়ের কিছু মানুষ যারা নিজেরটা ছাড়া অন্য কিছু নিয়ে ভেবেছে, পরেরটা নিয়ে ভেবেছে। এই যে একটা ভয়ঙ্কর, তারপর 90 সাল থেকে তো আরো সাংঘাতিক, যারা 90-তে জন্মেছে তারা 2000-এ গিয়ে বোধোদয় হচ্ছে, মানে আমি 10 বছরটা বোধোদয়ের জায়গা ধরে রাখছি। তো ফলত এই যে যারা 70-এর সময় থেকে জন্মেছে, 70 থেকে যারা জন্মাতে শুরু করেছে, তারা না কিছুতেই বুঝে উঠতে পারে না, যে কথাটা নিয়ে ও বলার চেষ্টা করছিল, যে তারা কিছুতেই বুঝে উঠতে পারে না যে অন্যের জন্য আমি মরবো, আমার জন্য অন্য মরে মরুক, যেটা এখন এই মুহূর্তে আমরা চারপাশে দেখতে পাচ্ছি আর কি। বেশ হয়েছে কাছে, নোংরা গরিব না থাকলেই ভালো, আর আমার ট্যাক্সের টাকায় কেন পোষা হয় ওদের। এই যে বোধটা, এই বোধটা তো একেবারে 95-96 সালের পর থেকে বোধ, যে আমি আমারটা ছাড়া না, আমার নাভির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমি কোনো দিকে দাঁড়াবো না বাঁচার জন্য। এইটা না, এই এখন যারা অভিনয় করতে আসছেন তাদের কাছে সেই ধরনের চরিত্র করতে গেলে বুঝতেই অসুবিধা হচ্ছে। একদমই তাই, মানে যে এই একটা লোক সে মরে যাবে, এবং সেটা মরবে হচ্ছে এই আর 5টা লোক এখানে ভালো থাকবে বলে, এই বোধটাই তৈরি করা যাচ্ছে না। একটা কাজ করো তো, ওর ডান চোখটা উপরে নাও। বলছি না না প্রদ্যোৎ, না, কিছুতেই না, আমার চোখ উপরে নেই, কিন্তু তুই কিছুতেই বলবি না প্রদ্যোৎ। চুপ করো, দেখতে পাচ্ছ না আমার একটা চোখ? দেখতে পাচ্ছেন না কি কষ্ট পাচ্ছে? বলে ফেলুন, আপনি যা জানেন বলে ফেলুন। এই তোলো তো, ডান চোখটা তোলো। আমাদের যারা 60-এর গোড়ায় জন্ম, যারা ওই পুরো বোধের সময়টা 70 দেখে বড় হয়েছে, যেখানেও তখনও কিন্তু কিছু মানুষ তারা নিজের জন্য বাঁচছেন না, এবং তারা ব্যক্তিগত জীবনে মানে একাডেমিক ইয়েতে এমন জায়গায় আছেন যে অত্যন্ত সুখের জীবন যাপন করতে পারেন। তারা এমন ভালো ভালো কলেজের লোক, ভালো পরিবারের লোক, মানে খাতে পিতে ঘর কা লোক, তা সত্ত্বেও সব ছেড়ে দিয়ে কোন কৃষক মারা যাচ্ছে, কোন শ্রমিক মারা যাচ্ছে তার জন্য দৌড়ে বেড়াচ্ছে, এবং নিজে গিয়ে আত্মবলিও দিয়ে ফেলছে। হ্যাঁ, তাদের লাশ তো আমাদের গঙ্গাতেও মিলেছে, তাদের আছে আমাদের ফুটপাতে পড়ে। হ্যাঁ, এবং সেইটা যা আমরা যারা দেখে বড় হয়েছি, এবং সবে ভিয়েতনাম যুদ্ধটা শেষ হয়েছে, এইগুলো কিন্তু খুব জরুরি একটা ঘটনা, যে একটা ওইটুকু পুচকে একটা দেশ, অত বড় শক্তিশালী একটা দেশকে হারিয়ে দিল। এটা পৃথিবীর বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো আর কখনো দেখা যায়নি। মানে এইগুলো সবটা মিলিয়ে জুলিয়েই কিন্তু আমাদের বয়সে, কিন্তু এবার আমার বক্তব্য হচ্ছে এই ওর ক্ষেত্রে এটা সত্যি, ওর ক্ষেত্রেও এটা সত্যি, যে তার পরিবারে কি এই দেখানোর শিক্ষা বা চর্চাটা ছিল কোথাও? এটা খুব জরুরি কিন্তু।
মানে আমরা কিভাবে আমাদের স্মৃতি বা ইতিহাসকে মনে রাখছি আর কি। হ্যাঁ মানে মনে করাচ্ছি, মানে এখন যেটা পৃথিবীর বুকে সবচেয়ে সাংঘাতিক একটা ঘটনা, পৃথিবীর বুকে বলছি, কগনিটিভ মানে ভাবনার যে জায়গাটা, সেটাকে এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রযুক্তি দিয়ে। সভ্যতা তো এগিয়েছে হচ্ছে, পরবর্তী প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত হয়েছে প্রযুক্তিগত ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে। সভ্যতা কিন্তু এই করেই এগিয়েছে। এখন এমন একটা অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি আমরা, যেখান থেকে বাবা মা যা জানে সন্তান সেটাও জানে না। এমন একটা জায়গায় সে যে জিনিসগুলো জানে সেগুলো জানতে খুব একটা বেশি সময় লাগে না। ওই মোবাইলের কোন ইয়েতে গিয়ে কোন অ্যাপ সার্চ করলে কোন গেমস পাওয়া যায় বা আর কি কি পাওয়া যায়, সেগুলো বাবা যদি একটু তখন মনে করতেন যে আমি জানবো, তাহলে জেনে ফেলবেন। সেই দোরগোড়ায় তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। তার এখন আর ইচ্ছে করছে না, সেটা অন্য প্রসঙ্গ। কিছু মায়ের ইচ্ছে করছে না ওটা, কিন্তু যদি তাদের যা শিক্ষা, যা মানে প্রযুক্তিগত ক্ষেত্রে যেটুকু জ্ঞান, সেটুকু চাইলে কিন্তু, আমি আমার কথাই বলছি, আমি চাইলেই ওটা করতে পারবো। কিন্তু কোনো একটা বাচ্চা, তাকে যদি আমি বলি এই নাটকটার ক্ষেত্রে তুই এটা পড়তো, পড়ে আমাকে বলতো এটা কি ব্যাপার, সেটা বলতে পারবে না, কারণ তার এই ধরনের পড়াশোনার মধ্যেই নেই এবং চর্চাটাও নেই আমাদের আমাদের মধ্যবিত্ত বা আমরা যেভাবে এই যে কথাটা উঠলো যে আইএনএ বিষয়টা আমরা ইতিহাস বইতেই এক লাইনের বেশি পড়িনি। একদমই তাই। এই যে ইতিহাস কথাটা উঠলো, এবং এই যে ধরা যাক আজকে যে জাপানি শক্তি, যে শক্তি হ্যাঁ যে সাম্রাজ্যবাদী ভূমিকাটা নিয়েছিল এবং তাদের ধারণা ছিল তারা ভারত দখল করবে, আসলে সেটা ধরে ফেলেছিলেন নিয়ে, যে আদত লক্ষ্যটা হচ্ছে আমাদের দিয়ে ভেতরে ঢুকে ব্রিটিশকে মানে শেষ করে আদতে জাপানি চাপিয়ে দেওয়া হবে। আরেকটা সাম্রাজ্যবাদী এটা যে ধরে ফেলেছিলেন সুভাষ বোস, এবং তারও আগে যিনি তার হাতে পুরো সৈন্যদলটা তুলে দিয়েছিলেন রাসবিহারী, এনারা ধরে ফেলেছিলেন যে এই আসল উদ্দেশ্যটা এইটা। ফলত এই যে আমি বলছি ধরে ফেলেছিলেন, ইতিহাসে তো নেই, আলোচনা হয় না। ফলত এগুলোতে আমরা কখনোই 10 নম্বর 5 নম্বর মৌখিক প্রশ্নের উত্তর, হ্যাঁ, বা কাটাকুটি খেলার আমরা কোনো কিছুই পাই না এগুলো। মানে এইটাই এই নাটকটা করতে গেলে এদের কাছে সেই শিক্ষাটা, এবং যারা দেখেন হ্যাঁ যারা দেখেন, যদি তাদের ইচ্ছা হয়, কোনোদিন ভাবিনি তো এইসব উৎপল দত্ত তো সিপিএম এর লোক, ভুলভাল সব বোঝাচ্ছে সবাইকে, দেখি তো খুলে, এই দেখতে গিয়ে হয়তো তারা নতুন করে আরম্ভ করলো। এত বহু স্বর উঠে আসে নাটকটার মধ্যে। পালের মুক্ত করবে আজাদের ফৌজ না, এই যুদ্ধের কমান্ডার আমি বলছি আপনাকে, আর একটা কথা যদি আপনার মুখ দিয়ে বেরোয় তাহলে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে সর্বনাশ। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না, অক্ষরে অক্ষরে হুকুম তামিল করবেন, না হলে গোটা আজাদিন বাহিনীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে হাতে হাতকড়া পরিয়ে সোজা বার্মা চালান করে দেবো সামরিক আদালতে সোপর্দ করার জন্য। ভারতীয় স্বপ্ন টিকিয়ে নিলা। যখন প্রথম চন্দনদা আমাকে বলল যে এই চরিত্রটা দেখে আসবি, মানে ওটা আমার খুব কাছের একটা চরিত্র, জ্যোতি মজুমদার। কারণ আমার ওকে মনে হয়েছে আর কি, যে ইয়ে করে যে ওর পরিবারে আর কি বিয়ের আগে ও একটা কোনো একটা জায়গাতে কমিউনিস্ট পরিবার না হলো, মোটামুটি ওরকম একটা পরিবেশে জ্যোতি কিন্তু বড় হয়েছে। যখন বিয়ে হয় যার সাথে, সেটা ব্রিটিশ সরকারের একটা বিশাল বড় ইঞ্জিনিয়ার, এবং সে কিন্তু খুব গর্ব সেটা নিয়ে, এবং সেখানে কিন্তু একটা মানসিকভাবে স্বামী স্ত্রী কিন্তু একটা মানে একটা মানে নর্থ পোল সাউথ পোলে কিন্তু দুজন থাকছে। এবং প্রথমে জানতো না ছেলে কোথায়, ছেলে যখন এলো, ছেলের সঙ্গে যখন বাবার লাগছে, পুরো গল্পটা তো বলা যাবে না,
সেই সময় সে যতই হোক না কেন ছেলে বাবাকে ওরকম করছে, তখন স্বামীর সাথেই সে দাঁড়ালো। কিন্তু যখন দেখলো যে না ছেলে মানে ইয়েতে গেরিলা মানে নেতাজির সাথে আজাদিন ফৌজে আছে, তখন কিন্তু এর মানে একেবারে অন্যরকম হয়ে গেল। সে মানে এক সেকেন্ডে সে চেঞ্জ। কারণ আমার ওই ব্যবসা ভাবলে খুব, ওই যখন বলে না যে ও আজাদিন ফৌজে আছে, সেটা আমার নিজের কাছেও খুব মানে ভেতর থেকে আমার হয়, তুই আজাদিন ফৌজে আছিস? হ্যাঁ মা। আজাদিন ফৌজ আসছে। হ্যাঁ সুভাষ, তুই সুভাষের দলে আছিস? হ্যাঁ। ও মা, বাইরে গিয়ে দেখো, গেটের ঠিক বাইরেটায় একজন ভদ্রলোক বসে আছে। ওকে বলো যে পাখাটা কাজ করছে না, ও এসে সারিয়ে দেবে। পাখা? কি বলছিস কি তুই? আরে পাখাটা কাজ করছে না মা। প্রদ্যোৎ মার কাছ থেকেই ওই কিছুটা শক্তিটা, যে ওই যে বলিদান দেওয়ার ব্যাপারটা, ও মানে ওই জিনিসটা পেয়েছে, যে আমার যেটা মনে হয়। আরেকটা হচ্ছে যে যখন এই রিক বললো না যে চন্দনের বই, ভিডিও, সিনেমার কথা বলেছিল, তাই এবার আমার তখন মনে হচ্ছে যে আমার চরিত্রের ব্যাপারে তো চন্দন সেরকম কিছু বলছে না। তা একদিনকে রিহার্সালের পরে চন্দনের পিছন পিছন বেরোচ্ছি, আমি বললাম চন্দন, আমি বলছে তোকে আবার বলতে হবে, তুই তো মা, তো মার আবার কি করে কি বলবে। তা আমার সেটা খুব, সেই দিনকে আমাকে স্ট্রাইক হচ্ছে, তো আমার তো নতুন করে আবার কি ভিডিও বা কিছু, এটা মার তো, সে তো মা। মানে প্রথমেই যে দৃশ্যটা আমার আর অ্যাকচুয়ালি ও আর আমিও করেছি মা, স্বাক্ষর কোনো কারণে অসুবিধা থাকতে মানে কখনোই মনে হয়নি যেটা সাক্ষ্য এটা রিক। মা ছেলের সম্পর্কটা কখনোই সেটা আলাদা কিছু হয়। ভয় হচ্ছে সুভাষকে নিয়ে। আইনে একটা হোক্স, কি বলেন? আসলে খবরের কাগজ বা পত্রিকা টত্রিকা তেমন তো পড়া টড়া হয় না, তাই মতামত তেমন বিশেষ কিছু নেই। তাই? হ্যাঁ। আপনি কতদিন থাকবেন এখানে? ঠিক করিনি এখনো, মাস দেড়েক ধরুন। 1.5 মাস? তাহলে তো এখনই একবার আমার অফিসে এসে একটা পাস নিয়ে যেতে হবে। ও বলছিলাম যে বিকেলে গেলে হয় না? হ্যাঁ, বিকেলে বিকেলে। না না না, জাপানি সোলজারদের হাতে ব্রিটিশ সোলজাররা মার খেয়ে ক্ষিপ্ত হয়ে রয়েছে। এবার রাস্তায় হঠাৎ করে যদি পাস দেখতে চায় আর দেখাতে না পারে, তাহলে তো বটেই তো। সুভাষচন্দ্র বসুর যে আমরা যেটা দেখে এসেছি, এই গেরিলা বাহিনী যেটা তৈরি করেছিলেন, তার মধ্যে একটা পার্ট ছিল মহিলা গেরিলা বাহিনী। এবং সেই সময় মনে হয় সেই ইয়েতে মানে প্রথম যেখানে একটা মহিলা ব্রিগেড করছেন। একদম একদম। এর আগেও আমরা দেখে এসেছি ভারতের স্বাধীনতার আন্দোলনের জন্য মহিলারা কিন্তু বলিদান দিয়েছে। কথা বলে তখন সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধক্ষেত্রে মহিলাদের মানে উপস্থিতি কেবলমাত্র নার্সের পেছনে। সুভাষচন্দ্র বোস যখন মস্কো পৌঁছতে পারেননি, আফগানিস্তান থেকে ঢুকে মস্কো যাবেন, সেটা কিন্তু ছিল 42 সাল। মনে করে দেখুন, 42 সালে স্টালিনগ্রাদ যুদ্ধে প্রথম পৃথিবী আবিষ্কার করলো যে টানা 3 দিন ওই 6th আর্মিকে, জার্মানির 6th আর্মিকে টানা 3 দিন আটকে রেখেছিল 12 জন মহিলা স্নাইপার। এটা যখন ওরা আবিষ্কার করলো যে আমরা 3 দিন আটকে ছিলাম 12 জন মহিলা স্নাইপারের জন্য, কারণ আসতে দেরি হচ্ছিল বাকি রাশন যে টিমটা। এই ইতিহাসটা সাংঘাতিক, এটা ওটার মাথায় ভীষণ স্ট্রাইক করে গিয়েছিল। ফলত এটা কিন্তু সাইকেল, যিনি আমাদের ডাক্তার, তিনিও কিন্তু কথাটা বলেছেন যে আমরাও খুব অবাক হয়ে গিয়েছিলাম যখন নেতাজি বলছেন না না আপনারা রাইফেল ট্রেনিং করবেন, বলে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম। আমরা চাইছি কিন্তু করতে দেবেন কি? আমাদের তো শুধুমাত্র ওই চিকিৎসা করার ভার এইসবের ওপর থাকে, কিন্তু একদম ডিরেক্টলি বন্দুক চালাবো তার জন্য ট্রেনিং নেব। কারণ ওই সময়টা তাকিয়ে যদি আপনি দেখেন কি অত্যাচার যে করেছে, যখন এটা ধরা পড়ে গিয়েছিল, তাদের এক একটা অত্যাচারের বর্ণনা শুনলে এখন মানে শরীর কেঁপে ওঠে যে একজন মানুষের প্রতি, মহিলা তো দূরস্থান, মানুষের প্রতি এরকম অত্যাচার করা যায়। ব্রিটিশরা এবং জাপানিরা যে অত্যাচার করেছে ওদের ওপর, দুজনই এই আইনের মহিলা বাহিনীর ওপর, যখন ভেঙে যায়, বাহিনীটা ভেঙে যায়, পর্যদুস্ত হয়ে যায়। কিন্তু এই যে ধারণাটা, এটা কিন্তু এসেছিল সোভিয়েত থেকে। বল।
এবার আমরা যেটা দেখেছি যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নারীরা কিন্তু সাহায্য করেছে। তারা যেটা করেছে তারা বন্দুক সরাসরি নিয়ে অংশগ্রহণ রেখেছে। করেছে, কিন্তু প্রীতিলতা এই করেছেন। ক্ষেত্রে হ্যাঁ। সরাসরি অংশগ্রহণও করেছে, কিন্তু সেখানে কোনো একটা সংগঠন ছিল না যেখানে মেয়েরা বিপ্লবী হিসাবে যুদ্ধক্ষেত্রে নেমে যাচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে সেখানে ডিরেক্টলি যুদ্ধ করছে। সেই জিনিসটা কিন্তু তখন অবধি ছিল না, যেটা আমরা দেখেছি যে সুভাষচন্দ্র বসু সেই সংগঠন হিসাবে সামনে এনেছিলেন নারীদেরকে, এবং নারীরা সামনে দাঁড়িয়ে থেকে যুদ্ধটা করেছে। তো এই ক্ষেত্রে এই চরিত্রটার ক্ষেত্রে মানে হ্যাঁ, তুমি কি বলতে চাইছো যে অস্ত্র চালনা কিন্তু আমার দেশের অবশ্যই ছিল। দীর্ঘদিনের মহিলাদের হ্যাঁ, হ্যাঁ, মানে সে তো আমরা মুঘল- লক্ষ্মীবাঈর থেকে দেখে হ্যাঁ, আসছি। মুঘল সাম্রাজ্য থেকে দেখছি আমরা। কিন্তু ওই সময় যখন ভারত পরাধীন হলো সেই সময় থেকে কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। মানে তখন সশস্ত্র বাহিনীতে সশস্ত্র মহিলা। বাহিনী হিসাবে, এবং সেটা একটা পার্টিকুলার সংগঠন হিসাবে যেটা আইএনএ করে দাঁড় করিয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে এই চরিত্রটা ছিল প্রথমেই, স্যার যেটা তখনও বলছিলেন ওই বোধের জায়গাটা থেকে। সত্যি কথা বলবো, ওই জিনিসটা ছোটবেলা থেকে দেখে শুনে শিখে পড়ে বড় হয়েছি। ভারতের স্বাধীনতা আন্দোলন, বিপ্লব, লক্ষ্মীবাঈ, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে বড় হয়েছি। কিন্তু এই জিনিসটা যখন নিজের সেই বোধ থেকে তৈরি করতে হয়েছে, ভিতরে যখন সেই জিনিসটাকে আনতে হয়েছে, ভাবতে হয়েছে, তখন ভাবতে গিয়ে আরো নতুন করে আবিষ্কার করেছি জিনিসটাকে, যে আমি এতদিন কিচ্ছু জানতাম না, আমি এতদিন কিচ্ছু বুঝিনি। এবং আমাদের ওয়ার্কশপে স্যারের কাছে আমরা একটাই প্রশ্ন রেখেছিলাম যে এই মানুষগুলো কেন করছে, এই বোধটা আমি আমার মধ্যে কেন জাগাচ্ছি যে আমি আর 5 জনের জন্য মরে যেতে পারবো। আমি একটা এই জেনারেশনের মেয়ে হয়ে আমি কি করে, আমার মধ্যে এই জিনিসটা আসবে কোথা থেকে, আমি কি করে, আমি তো এখনো ভাবতে পারি না আমার পাশের জনের জন্য আমাকে যদি কেউ বলে যে তোমাকে মরে যেতে হবে, আমি তো ভাবতে পারি না। এটা আমাকে ভাবিয়েছে এই জায়গাটা। জয়ন্ত ওদিকে নেই, কাকে 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 খবর দেবে বলুন তো, কাকে পাওয়া যাবে? হ্যাঁ, কাকে জানাবো? মটারের ওয়েভলেন্থ বলুন তাড়াতাড়ি। ইনকালাব, ওকে, ওভার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মটার সোর বলছি। শুনুন, জয়ন্ত কি পূরণ চম্পানের দিকে এসেছিলেন? এসেছিলেন। জয়ন্ত কোন দিকে গেছে বলুন তো? হ্যালো হ্যালো হ্যালো, মটার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। জাপানি মিলিটারির চরিত্রের আদল নাটক, তার সঙ্গে উৎপল দত্ত, তার সঙ্গে এরকম একটা সময় যখন স্টেজে অভিনয় করতেন বা দর্শকের রিয়াকশন, সেইটা কিরকম ছিল? মানে অনেকদিন পর আমার ধারণা যে কলকাতার লোকও দেখলো দিল্লি চলো। যিনি যেন কলকাতা দেখি আচ্ছা, আমার চরিত্রটা নিয়ে অত চিন্তা ভাবনা করার খুব একটা ছিল না। আর খারাপ লোক, যত খারাপ ভাবে করতে পারবো লোকের তত পছন্দ হবে। হ্যাঁ, তত লোক বেশি এফেক্টেড হবে, কারণ বাকি যে চরিত্রগুলো রয়েছে সে চরিত্রগুলো মানুষের মনের মধ্যে বসে যাবে, ভালোবাসবে সেই চরিত্রগুলোকে। তো সেই চরিত্রগুলোর সাথে আমি যত খারাপভাবে কথা বলতে পারি মানুষের তত দুঃখ হবে। আর খুব বড় কথা, জাপানি জেনারেল কেউ দেখেনি, আমাদের একটা দর্শকও দেখেনি, আমিও দেখিনি। হ্যাঁ থিয়েটারে তো দেখিনি, ফিল্মে তাও কিছু কিছু এসছে। হ্যাঁ, তো এবারে জাপানি জেনারেল কিভাবে কথা বলে বা কি করে, সেটার থেকে বড় কথা হচ্ছে জাপানি জেনারেলের মুখে যে কথাগুলো বসানো হয়েছে সেই কথাগুলো আমি কিভাবে বলছি। তো সেটা তো মোটামুটি নাটকেই পরিষ্কার করা আছে যে এই লোকটা কিরকম। আর বেশ কিছু জাপানি কথা ব্যবহার করা হয়েছে, সেই কথাগুলো আমি জাপানি থেকে ইংরেজিতে এবং বাংলায় অনুবাদ করেছিলাম, অবশ্যই গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে। কিন্তু মানে আমি বুঝতে পারিনি ওটা বাংলায় করলে যা দাঁড়াচ্ছে, হ্যাঁ সেটা কেন ওইখানে উৎপল দত্ত ব্যবহার করেছেন সেটা আমি বুঝতে পারিনি। সো সাউথ ইন্ডিয়ান ছবিতে 1 2 3 4 5 এই করে যে রাগ প্রকাশ করতে হয়, আমি ঠিক সেভাবে করে রাগ প্রকাশ করেছি বা বকেছি, যেখানে চিৎকার চেঁচামেচি করার আছে ওই জাপানি শব্দগুলোর ক্ষেত্রে। আর বাকিটা আমাদের আজাদিন বাহিনীর ওপর প্রচণ্ড বিদ্বেষ প্রকাশ করার চেষ্টা করেছি, যেটা এফেক্টিভ হয়েছে। কারণ আজাদিন বাহিনী প্রত্যেকটি দর্শকের মাথার মধ্যে একটা অন্য লেভেলে জায়গায় বাস করে, বাঙালি, বিশেষত বাঙালিদের। হ্যাঁ, তো আমার প্রত্যেকটা দর্শক যারা ছিলেন তাদের মনে হয়েছে যে হ্যাঁ এটা অত্যন্ত খারাপ একটা লোক,
সে বাংলা ভাষায় বলে একটা জাপানি, সেইভাবে আমার পোর্ট্রে করা, একদম স্ট্রেট ওয়ে সেইভাবে পোর্ট্রে করা। নেতাজি বোস জনসভায় দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, ভারতে যেদিন গণবিদ্রোহ শুরু হবে সেদিন আর একটি জাপানিকেও ভারতে ঢুকতে দেওয়া হবে না। এর অর্থ কি? আজাদ হিন্দ বাহিনী তাদের অস্ত্র ঘুরিয়ে ধরবে জাপানি সেনাবাহিনীর দিকে। এই ধরনের জঘন্য উক্তি উনি প্রকাশ্যে করছেন। উনি বলতে চান আপনারা যদি আজাদ হিন্দ ফৌজকে জানা ভাইও, আমার কথা এখনো শেষ হয়নি, চুপ করে শুনুন। নেতাজি মিথ আমাদের কাছে, যে মিথটার কোনো মৃত্যু নেই। হ্যাঁ, এই আজন্ম মৃতকে তোমাদের জেনারেশন যারা নাটক করছো, কিন্তু যখন কি নাটকটা করছো, বন্ধু বান্ধবের সাথে কথা বলছো, সেই মিথটাকে কিভাবে দেখে এই সময়, যে নেতাজিকে তারা কিভাবে দেখছে? তুমি যেটা শুরুতেই বলছিলে যে আমরা কিভাবে ইতিহাস পড়বো, সেটা তো এখন চন্দ্রকাকাইও বলছিলেন যে ডিফাইন্ড হয়ে যায়। বিভিন্ন ফ্যাক্টর আছে সেটা ডিফাইন করার পেছনে। তো বিভিন্ন সময় নেতাজির বিভিন্ন রিপ্রেজেন্টেশন আমরা পেয়েছি। তবে আমার সৌভাগ্য, আমাদের মানে আমরা যখন ক্লাস 9-10 এরকম সময় পড়ি, তখন প্রচুর লেখক তারা নেতাজির কন্ট্রিবিউশন নিয়ে এবং নেতাজির কন্ট্রিবিউশনকে কেন লুকিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে অজস্র বই লিখেছেন। তাদের মধ্যে চন্দ্রচূড় বাবু, তিনি প্রচুর ভালো ভালো কাজ করেছেন এবং আমার সৌভাগ্য হয়েছিল আমি ওনার একটি 6 ঘন্টা 8 ঘন্টার ওয়ার্কশপ এবং রিডিং অ্যাটেন্ড করেছিলাম। এবং তখন ওনার ওই বইটা আর কি, ইন্ডিয়াস গ্রেটেস্ট মিথ বোধহয়, খুব সম্ভবত, আমার বইটার নাম এক্ষুনি মনে নেই, সেইখানেই নেতাজির অন্তর্ধান এবং কোথায় চলে গেলেন, গুমনামি বাবার থিওরি ইত্যাদি, উনি এই থিওরিগুলোকে পাশে রেখে উনি আসল একটা বোধ দেওয়ার চেষ্টা করেছিলেন যে ওয়াই সামবাডি লাইক নেতাজি, যিনি সবসময় যখন সবাই বলছে হ্যাঁ উনি বলছেন না, তাকে একভাবে রিপ্রেজেন্ট করাটা দরকার পরের প্রজন্মের শাসকদের কাছে। তো আমার মনে হয় আমাদের প্রজন্মের যারা এক ধরনের ইতিহাস বোধ, একাডেমিক বইয়ের ইতিহাসের বাইরেও ইতিহাস বোধ, ফিলোসফির বোধ, সোশিওলজির বোধ যারা রাখেন, তারা, আমার বন্ধু বান্ধব যারা দিল্লি চলো দেখতে এসছেন, তাদের মনে হয়েছে যে কি সূক্ষ্মভাবে এই কথাটা তুলে ধরা হয়েছে যে নেতাজির স্পিরিটটা যেন ক্যারিড ফরওয়ার্ড হয়। এবং সেইখানে অত্যন্ত, মানে আমি এইটা নিয়ে দিল্লি চলো নিয়ে আমার বন্ধু বান্ধবরা যখন দেখে যাবে, ওর সাথে প্রচুর আলোচনা করেছি। একটা অসাধারণ 4-5টা সংলাপের জায়গা আছে, তার মধ্যে একটা খুবই ভালো সংলাপ, বলতেই হয় যে এনারা দুজনেই ভিলেনের চরিত্র অভিনয় করেন নাটকে, বাকি আমরা সবাই দুজনের উপর প্রচন্ড রাগ হয়। হ্যাঁ, প্রচন্ড রাগ হয় দেখে। সেখানে ওই প্রথম যখন প্রদ্যোতের সাথে কর্নেল ব্রেনারের আলাপ হয়, হাতটা ধরেই থাকে এবং ওই একটা ছোট্ট জেস্চারে অনেকটা পরিষ্কার হয় যে এই ভদ্রলোক কতক্ষণ মাপছেন। এবং একটা প্রশ্ন প্রদ্যোৎ মজুমদার করে যে আমাকে অ্যারেস্ট করছেন কেন, বর্মা থেকে আসছি বলে। প্রদ্যোৎ মজুমদার কোথা থেকে এলেন? যুদ্ধস্থলের আশপাশে কে নতুন এলে আমাকে তদন্ত করে দেখাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কোত্থেকে এলেন? মালদহের ইংলিশ বাজার স্কুলে পড়াচ্ছিলাম, চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম। যারা ওয়ান থিয়েটারের পর্দায় দেখবেন এই নাটকটা, তারা যদি বারবার দেখেন, আমরা যেরকম বারবার অন্তত 35 বার অভিনয় হওয়ার সময়, রিহার্সাল হওয়ার সময় বুঝতে পেরেছি যে আচার্য শ্রী উৎপল দত্ত এই বক্তব্যটা রেখে যেতে চেয়েছেন যে নেতাজির স্পিরিটটা, উনি যে ওনার পক্ষটা এবং ওনার স্টান্স বারংবার বিভিন্ন সময় ভারতের ইতিহাসে, সেটা কিন্তু একটা গার্জিয়ান এঞ্জেলের মতো, একটা অভিভাবকের মতো যেন আগামী প্রজন্মের মাথার উপর থেকে যায়। মোর মন অস্ফুট প্রভাতের মতো কি যেন বলিতে চায়, তাকে বাক্য হতো। মানুষের জীবনের মজ্জায় যে দুঃখ নিহিত আছে, অপমানে, সংখ্যায়, লজ্জায়, কোনো কালে যার অন্তর নাই, আজই তাই নির্যাতন করে মনে। ভায়োলেন্স বিগেন্স ভায়োলেন্স, স্বামীজি বলে গেছেন। কোন কথা বা কোন কথা সমূহ যেটার সঙ্গে আমি থাকতে পারলে নাটকটা, আমার চরিত্রটা আরো বেশি ব্যক্ত করতে পারবে নাটকটাকে। আমার মনে হয়েছে এই যেই কথাটা ও বললো ঋতু, যে নেতাজির স্পিরিটটা, এই কথাটা প্রদ্যোৎ মজুমদারের চরিত্রটি নাটকের একদম শেষে এসে একটা বড় সংলাপ বলে। এবং আমার মনে হয় যে সেইখানে যেইটা কি বলবো, সাবধান করা হয়, একটা সাবধান বাণী দেন আচার্য শ্রী উৎপল দত্ত মহাশয়, কিপিং ইন মাইন্ড নেতাজির স্পিরিটটাকে, যে কোনো ইম্পিরিয়াল পাওয়ার
সেই পাওয়ারকে সাধারণ মানুষও কিভাবে ট্যাকেল করবে, দ্যাট ইজ নেতাজিজ স্পিরিট বলে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে আমি রিয়েলাইজ করি যে আচ্ছা, তাহলে এইটা সেই স্পিরিটটা যেটা উৎপল দত্ত মহাশয় চাইছেন প্রত্যেক কটা মানুষের কাছে পৌঁছে যাক। তো হ্যাঁ, এটাই আমার মনে হচ্ছে। নেতাজিকে নিয়ে যদি আমি অ্যাকচুয়ালি দুরকম ফিল্ডের সাথে যেহেতু যুক্ত, যেটা দুটো একদম নর্থ পোল আর সাউথ পোল, দুটোই দুরকম। তো আমি যদি দেখেছি যে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে, আমি আমার থিয়েটারের বন্ধু বান্ধবদের সাথে যখন আলোচনা করেছি, তাদের নেতাজিকে নিয়ে যে ইমোশনটা, আমি যদি আমার নার্সিং এর ফিল্ডে যাই যেখানে আমার স্টুডেন্টরাও আছে এবং তারা বহুবার, তারা যখন জেনেছে যে এটা নেতাজিকে নিয়ে লেখা নাটক, সেখান থেকে তারা বারবার দেখতে এসেছে, তারা বহুবার এসেছে, আমার বহু স্টুডেন্ট তাদের মা বাবাদের নিয়ে এসেছে দেখতে আমাদের শো। তো তারা দেখে, আমি যখন ফিরে গেছি পরে আলোচনা করেছি, আমি তাদের প্রত্যেকের মধ্যে সেই ইমোশনটা পেয়েছি। নেতাজি যে এখনো আমাদের প্রত্যেকের মধ্যে আছে এবং তারা প্রত্যেকেই এই তথাকথিত জেনারেশন জি থেকে বিলং করছে। তো তাদের প্রত্যেকের মধ্যে আমি সেই সেম ইমোশনটা পেয়েছি, যে ইমোশনটা আমরা নেতাজিকে নিয়ে আছে এখনো আমাদের মধ্যে। যেমন আমার পিসি বিশ্বাস করতেন যে সুভাষ থাকলে দেশভাগ হতো, মানে তার একদম, দৃঢ় সেখানে আমৃত্যু আর কি, আর মানে একজন নেতাজির হ্যাঁ, দরকার। আমৃত্যু, মানে তার ব্যক্তিগত বিশ্বাস। আমার ঠাকুমা এটা মনে করতেন, আমার ঠাকুমা আচ্ছা, এটা বারবার তাদের বলতেন। কিরকম ভাবে মিলে যাচ্ছে অদ্ভুত। যে হ্যাঁ, এবং এক স্মৃতির ক্ষেত্রে সাথে মানে এই করতে একটা কথা জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে এক ক্ষেত্রে এই যে নেতাজির স্পিরিটটা ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে, এটা আরো বেশি করে অ্যাজ অ্যান অ্যাক্টর আবার ফিল করতে পেরেছি। তার কারণ হচ্ছে ওই যে শেষের যে সংলাপটা বললাম, সেখানে দুটো কল দেয় এই চরিত্রটি। বহু জায়গায় অভিনয় করতে গিয়ে যতবার ওই কলটা এসেছে আজাদ হিন্দের নামে, ততবার আমি কানে শুনতে পেয়েছি যে দর্শকরা আমার কল দেওয়ার পর সঙ্গে সঙ্গে রিয়াক্ট করছে। এবং মানে সংলাপের মাঝখানে হাততালি Absolutely. হয়ে যেত আর কি। Absolutely. সেটা বিভিন্ন জায়গায় নাটকটার মধ্যে। হ্যাঁ, তো মানে খুব যে অপভ্রংশ একটা অবস্থা নেতাজির আমরা পেয়েছি, এটাও বিশ্বাস করা কঠিন। যেমন বিশ্বাস করা কঠিন যে নেতাজির একদম পারফেক্ট আইডিয়াটা আমরা পেয়েছি, কিন্তু নেতাজির একটা পজিটিভ, কি বলবো, পজিটিভ প্রভাব আমাদের প্রত্যেকের মধ্যে, বাঙালি, আপামর বাঙালির মধ্যে এখনো আছে, যেটা আমরা অবশ্যই ভালো বাঙালির মধ্যে হ্যাঁ, ভারতবাসীর মতো। বিশেষ করে মানে যেহেতু আমার অনেকবার ইন্টারাকশন হয়েছে সেহেতু বলছি, বিশেষ করে এটা ইন্ডিয়ান আর্মিতে যারা যারা থাকেন তাদের কাছে ভীষণ ভাবে। স্যার এখন কোথায় আছে? স্যার, লোক দুটো দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ স্যার, একজন এগোচ্ছে, অন্যজন চলে যাচ্ছে। দূর থেকে আপনাদের কুটিরটা দেখিয়ে চলে যাচ্ছে স্যার। যে লোকটা দেখিয়ে চলে যাচ্ছে তাকে ধরবো না, ওকে। কাউকে ধরবে না। যারা আসছে তাদের মধ্যে একজন সুভাষচন্দ্র বোস। নেতাজি বেঁচে থাকছেন আমাদের মধ্যে, নাটকের মধ্যে। আমাদের আড্ডাটা এক্ষুনি শেষ করতে হচ্ছে, কারণ আমাদের হাতে সবার সময়ই খুব কম। আপনারা দেখুন ওয়ান থিয়েটারে দিল্লি চলো নাটকটি। কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার।